হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা। তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনা তোমাদের খুবই পছন্দের, রেল লাইনের ঘটনা। আর আজকের এই রেল লাইনের ঘটনাটা একদম অন্যরকম। আজকে তোমরা দারুণ একটা ঘটনা শুনতে চলেছ। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোনটা গুঁজে নাও। আরও যে দুটো ঘটনা আছে সেটা শুনেও তোমরা ভয় পেতে চলেছ, তোমাদের রাগ হতে চলেছে, তোমরা অন্য একটা জগতে যেতে চলেছ। তো আর দেরি করো না, সিট বেল্ট বেঁধে নাও, ছিটকে পড়ে যেতে পারো। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি সুদীপ চক্রবর্তী বলছি, উত্তর 24 পরগনার সোদপুর পানশিলা থেকে। আমার পাঠানো প্রথম ঘটনাটা শোনানোর জন্য ধন্যবাদ। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে বলছি। 2011তে এইচএস এক্সাম পাশ করার পর থেকে আমরা 6 জন পাড়ার বন্ধুরা মিলে তারাপীঠে যাওয়া শুরু করি ফলহারিণী অমাবস্যাতে। প্রতি বছর এই সময়টায় আমরা তারাপীঠ যাবই। এটাই ছিল আমাদের কাছে ব্যাচেলার লাইফের মজার একটা ট্যুর। সেরকমভাবে 2016 সালে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রাজু তারাপীঠে যাই। সেইবার বাকি 4 জন বন্ধু দেবা, ইন্দ্র, শানু আর দীপক যেতে পারেনি। যেহেতু ট্যুর আমরাই করব আর এই ট্যুরের জন্য একটা বছর অপেক্ষা করে থাকতাম বলে আমি আর রাজু বেরিয়ে পড়ি। যথারীতি শিয়ালদা স্টেশন থেকে আমরা শিয়ালদা রামপুর এক্সপ্রেস ধরে রামপুরহাট স্টেশনে নেমে অটো করে তারাপীঠ পৌঁছালাম। কোনোবারই আমরা আগে থেকে হোটেল বুক করতাম না, ওইখানে গিয়ে হোটেল নিতাম। কিন্তু সেবার হলো আমাদের হোটেল পেতে সমস্যা। হোটেল পাচ্ছিলাম কিন্তু আমাদের বাজেটের বাইরে, আর দুজনের পক্ষে বেশি দামি হোটেল নেওয়াটাও সম্ভব নয়। শেষমেশ পরিস্থিতি বেসামাল দেখে আমি রাজুকে বলি, শোন, আর তাহলে কিছু করার নেই, আমরা সুলভ শৌচালয় গিয়ে কোনো মতে স্নানটা সেরে দোকানে গিয়ে মায়ের পুজোর ডালাটা নিয়ে নিই, আর ওই দোকানে আমাদের ব্যাগটা রেখে যাব। এটাই আমরা প্ল্যান করি। তখন আমার বন্ধু রাজু বলে, চল, তারাপীঠ মন্দির চত্বরের অপোজিট পারে রাস্তা দিয়ে ভারত সেবাশ্রম আছে, ওইখানে যদি কম টাকায় রুম পেয়ে যাই। কিন্তু ভারত সেবাশ্রমে থাকতে আমাদের একটুও পছন্দ ছিল না, কারণ ওইখানে তুমি বাইরে থেকে কোনো রকম খাবার নিয়ে ঢুকতে পারবে না। তাও রাজু বলল, চল না, আশেপাশে যদি কোনো হোটেল পাই। সেই ভেবে আমরা গেলাম চেষ্টা করতে। ঠিক ভারত সেবাশ্রমের অপোজিটে একটা চায়ের দোকানদার আমাদের ডাক দিয়ে বলল, কি ভাই, রুম লাগবে নাকি? রুম আছে, ভাড়াও কম। হোটেলটাকে দেখে কোনো মতে হোটেল লাগলো না, কিন্তু তাও এগিয়ে গেলাম আমরা। জিজ্ঞেস করলাম, ভাড়া কত? ভদ্রলোক বললেন, কতদিন থাকবেন? আমরা বললাম 2 দিন। বলল, আগে রুমটা দেখুন আপনাদের পছন্দ হয় কি না, তারপর তো দাম বলবই। দাদা, হোটেল বলা ভুল, একটা দোতলা বাড়ি, নিচতলার চায়ের দোকানে যেখানে রুটি, তরকারি, মাংস বানানো হয়। আর বাড়ির মালিকদের ঘর ওপরে, তার ওপরের তলায় 2টি ঘর, কিন্তু 2টি ঘরই তালা দেওয়া। আমি জিজ্ঞেস করলাম, এই ঘরটা দেবেন? কিন্তু উনি আমাদের বললেন, না, এটা বুক হয়ে গেছে। আমাদের উনি দেখালো ছাদে ওঠার পাশে চিলে কোঠা ঘরগুলো হয় না, ওই টাইপের একটা ঘর, একটা বেড, একটা ছোট বাথরুম, দুজনের জন্য যথেষ্ট। আমি ওনাকে জিজ্ঞেস করি, ভাড়া কত? উনি বললেন, পার ডে 500 টাকা দেবেন, তাহলেই হবে। শেষমেশ 2 দিন থাকবো, 700 টাকায় আমরা রুমটা ফাইনাল করি। আমরা খুব খুশি দাদা, এত সস্তাতে রুম পেয়ে যাব এটা ভাবতেও পারিনি। তারপরে রুমে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা একটু চা খেতে বেরিয়ে পড়ি, বিকেল বিকেল মায়ের মন্দিরে পুজো দিতে। দাদা, প্রতি বছর আমরা তারাপীঠ যাওয়ার পরের দিন সকালে মায়ের পুজো দিই, কিন্তু ওইবার আমি রাজুকে বললাম, চল, এইবার সন্ধ্যাবেলায় মায়ের পুজো দেব। সেই মতো আমরা মায়ের ভালো মতন পুজো দিই। তারপরে শ্মশানে গিয়ে ঘোরাফেরা করি। শ্মশান চত্বরের পরিবেশটা খুব এনজয় করতে লাগলাম আমরা। তারপরে মন্দির মার্কেট থেকে একটু সন্দেশ কিনি বাড়িতে নিয়ে আসবো বলে। সেগুলো হোটেলে রেখে আমরা নিচে গিয়ে মুরগির মাংস কিনে নিয়ে এসে যেখানে থাকছি ওদেরই বানাতে অর্ডার দিই, আর সাথে 8টা রুটির অর্ডার দিয়ে এসে আবার মন্দির চত্বরের দিকে যাই ঘোরাঘুরি করতে। দাদা,
ব্যাচেলার ছেলেরা গেছে বুঝতেই পারছো। একটু নেশা করার জিনিস কিনে নিয়ে এসে খাবার নিয়ে এসে রুমে ঢুকে পড়লাম। কিন্তু দাদা তখনও বুঝিনি যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। ও হ্যাঁ, একটা কথা, দোতলার যেই দুটো রুম তোমাকে বলেছিলাম না লক করা ছিল, সেটা রাতের বেলাতেও লক করাই ছিল, কিন্তু আমরা অতটা গা লাগাইনি ব্যাপারটাই। তারপরে যথারীতি আমরা একটু নেশার পানীয় খেয়ে নিয়ে ছাদে যাই বসতে। ছাদে গিয়ে বসে দুই বন্ধু বাকি বন্ধুদের ফোন করি। তারপরে ফোন হয়ে গেলে নিজেরা গল্প করতে থাকি। সে সময় দারুণ একটা ওয়েদার হয়, হালকা বৃষ্টি পড়তে থাকে, আর তার মধ্যে আমরা একটু ভিজেও নিই। বৃষ্টি থামার পরে আমরা গল্পতে পুরো জমে যাই, সাথে চলে সিগারেট খাওয়া। সময় কত হয়েছে আমরা জানি না। হঠাৎ আমার কানে একটা শব্দ আসে যে কেউ ছাদে উঠছে। আমি ভাবলাম কেউ হয়তো ছাদে আসছে, তাতে আমাদের কি। কিন্তু দাদা, ছাদে ওঠার সাউন্ড আসছে, কিন্তু ছাদে আর কেউ আসছে না। ঘটনাটা 4-5 বার হয়। তারপরে আমি রাজুকে বলি, চল তো দেখি কে শয়তানি করছে এরকম। কিন্তু দাদা, আমরা কাউকেই দেখি না। তারপরে রাজু বলে, চল চল রুমে যাই, শেষ করতে হবে তো বাকিটা নাকি। রুমে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আমার ফোনে গান বাজাচ্ছি আমি। রাত তখন 12টা কি 12:30 হবে। দাদা, আমাদের দরজাতে কেউ নক করলো। একবার মনের ভুল ভাবলাম আমরা। ঠিক 30 কি 40 মিনিট পরে আবার কেউ নক করলো। তখন আমি গিয়ে কিছু না ভেবে দরজাটা খুললাম, কিন্তু কাউকেই দেখি না। তখন আমি রাজুকে বলি, চল তো রাজু, নিচে গিয়ে দেখি, না হলে ওদেরকে জিজ্ঞেস করি ওনারা এসেছিলেন কিনা। কিন্তু নিচে গিয়ে দেখি দাদা, পুরো অন্ধকার, আর আমরা যেখান থেকে এন্ট্রি করেছিলাম সেটা বন্ধ করা। আমরা আবার রুমে ফিরে আসি। তারপরে দাদা কি হলো জানি না, আমি রাজুকে বললাম, চল রে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি এত তাড়াতাড়ি ঘুমানোর ছেলে নই, তাও ঘুরতে গিয়ে। তারপরে লাইট অফ করে ঘুমোই আমরা। দাদা, আমি অত ভয় পাই না, ভয়টা আমার কম। আর আমি ব্রাহ্মণ, তার উপর আমার সিংহ রাশি। কিন্তু ওই রাতে ঘুমানোর পর থেকে আমার কেন জানি না কেমন একটা অদ্ভুত মনে হচ্ছিল। শুধু মনে হচ্ছিল আমার মাথার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু রাজুকে কিছু বলতে পারছি না। ও হলো জন্মের ভীতু। এরপরেই হলো দাদা সবচাইতে অদ্ভুত ব্যাপার, বাথরুমে কলটা নিজে থেকে খুলে গেল। এটা হওয়ার পরে আমি রাজুকে বললাম, রাজু ঘুরতে এসেছিস, চলো ডোট, গল্প করবো সারা রাত। ওকে আমি বলিনি যে আমি ভয় পাচ্ছি। দেখলাম ও সাথে সাথে উঠে পড়ল। আর আমি ওকে বললাম, কলটা খুলে রেখে চলে এসেছিস? ও বলে, তুই হয়তো ভুল করছিস ভাই, আমি কল টল খুলিনি। তারপরে আমি বাথরুম করতে গিয়ে কলটা বন্ধ করে আসি। কি বলবো দাদা, ওই রাতে আর কিচ্ছু হয়নি। আমরা সারাটা রাত জেগেই কাটিয়েছিলাম। মা হয়তো রক্ষা করেছিল আমাদের। তুমি যদি তারাপীঠে কখনো পুজো দিয়ে থাকো, কিংবা আমাদের পরিবারের লোকেরা জানবেন যে তারাপীঠে পুজো দিয়ে মায়ের চরণ ছুঁয়ে বেরোতে হয়, আর মায়ের চরণের আলতা পুরো কপালে লেগে যায়। ওই আলতাটা আমরা মুছে নিই, আর মায়ের ওই আলতাটার জোরেই হয়তো আমাদের ওই রাতে কিচ্ছু হয়নি। কেন বলছি বাজে কিছু হয়নি, সেটা আমরা জানলাম পরের দিন। পরের দিন আমরা 11টা নাগাদ ঘুম থেকে উঠে স্নান সেরে বাইরে বেরোলাম চা খেতে। চা খেতে আমরা বয়স্ক একটা দাদুর দোকানে যাই। চা খেতে খেতে ওই দোকানের দাদু আমাদের সাথে কথা বলতে থাকে। উনি জিজ্ঞাসা করেন কোথা থেকে এসেছি আমরা, পুজো দিয়েছি কি না, আর কোথায় উঠেছি। আমি তখন বলি, এই জায়গাতে উঠেছি আমরা। এইটা শুনে উনি কেমন যেন মুখটা করলেন। ব্যাপারটা আমার চোখ এড়ালো না। আমি তখন দোকানদার দাদুকে বললাম, কেন দাদু, কি হয়েছে, তুমি মুখটা এমন করলে কেন? উনি রাজি হন না বলতে, কিন্তু আমি অনেক জোর করাতে শেষমেশ উনি বললেন, কেন, তোমরা কি কিছু বুঝতে পেরেছ যার জন্যই আমাকে এত জোর করছো? আমি তখন আমাদের সাথে ঘটে যাওয়া যা যা হয়েছে দাদুকে বললাম। দাদু তারপরে বললেন, ওই বাড়ির বড় ছেলে অসীম তার বউয়ের ওপর খুব অত্যাচার করত, মারধর করত। শেষমেশ ওই বাড়ির বউ ওদের দোতলার ঘরে গলায় দড়ি দেয়। তারপর থেকে ওই বাড়িতে কিছু না কিছু ঘটনা ঘটে। আশেপাশের দোকানদার
পাড়ার লোকেরা কিছু না কিছু অনুভব করেন। ওই দাদু আমাদের বললেন, তোমরা পারলে ওই ঘর ছেড়ে দাও, মায়ের পুজো দিতে এসেছো, তাই মা তোমাদের রক্ষা করেছেন, নাহলে কলকাতা থেকে এসেছো, যদি বাজে কিছু একটা হয়ে যেত কি করতে তোমরা, আর কি হতো তোমাদের বাড়ির লোকের। এই ঘটনা শুনে আমাদের অবস্থা সত্যি খারাপ হওয়ার জোগাড়। কিন্তু ওই দাদু আমাদের বলেন, বাবারা, আমি যে তোমাদের এত কথা বলেছি ওদেরকে কিন্তু বলো না, ঝামেলা করো না, কারণ ওরা এখানে ক্ষমতা সম্পন্ন লোক। যদি শোনে আমি তোমাদের বলেছি, আমার সাথেও ঝামেলা করবে। আমি বয়স্ক মানুষ, চা বেচে খেটে খাই, ঝামেলার মধ্যে তাই জড়াতে চায় না বাবা। আমরা তারপরে ওই রুমটা ছেড়ে দিয়ে চলে আসি। উনি বলেন, দুদিন থাকবে বলে চলে যাচ্ছেন? আমরা ওনাকে কিছু বলি না। দাদুটার কথা ভেবে বলি, বাড়িতে অসুবিধে হয়েছে তাই চলে যাচ্ছি। আর ওইখান থেকে বেরিয়ে ওই দাদুকে কৃতজ্ঞ জানিয়ে মায়ের মন্দিরে মায়ের দর্শন করে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার জন্য। দাদা, ঘটনাটা পুরো সত্যি, তাই পুরো ডিটেলসে তোমাকে বললাম। তাই অনেক বছর হয়ে গেছে, গল্পটা ভালো লাগলে শুনিও দাদা। আর দাদা, একটা কথা, মা যদি চাই বাঁচিয়ে রাখতে তো খারাপ করার সাধ্য কারণ নেই। ওই দিন মাই আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন। জয় মা তারা। লাভ ইউ দাদা, ভালো থেকো তুমি। অমিতদা, আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা তুমি পড়ে শুনিও। আর আমার ওয়াইফের নাম অঙ্কিতা, একবার হ্যালো করে বলো। হ্যালো অঙ্কিতা। তো বন্ধুরা, এই ছিল তারাপীঠে পুজো দিতে গিয়ে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলতে পারো। এরকম ঘটনা তোমরা আগেও শুনেছ। সত্যি কোনো হোটেলে ওঠার আগে একবার অন্ততপক্ষে যাচাই করে নেওয়া উচিত। এরকম হোটেলের ঘটনা আমরা বহু শুনেছি, এরকম ফ্ল্যাটের ঘটনা আমরা বহু শুনেছি। আর এইসব জায়গাতে তো অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। যেমন দীঘা, মন্দারমণি, এইসব যে জায়গার যে হোটেলগুলো আছে, সত্যি তোমাদের যাচাই করে নেওয়া উচিত। এরকম ঘটনা তোমরা বহু শুনেছ। আশা করছি এই ঘটনাটাও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এরপর তোমরা যে ঘটনাটা শুনবে সেটা একটা অবাক করার ঘটনা। শুধুমাত্র কয়েকটা গুলি, মানে কাঞ্চা অনেকে বলে, এইটার জন্য যে এত বড় কিছু হয়ে যেতে পারে, একটা ভুল মানুষের জীবনে যে এত বড় বিপদ আনতে পারে, মানুষের জীবনটা তছনছ করে দিতে পারে, আজকের এই ঘটনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তো আর কথা বাড়াচ্ছি না, সেই ঘটনাটা পাঠিয়েছে বান্টি। তো বান্টি লিখছে, হাই অমিতদা, আমি আবারও একটা ঘটনা নিয়ে চলে এলাম। ঘটনাটি আমার মায়ের থেকে শোনা। আমার নাম বান্টি, আমার বাড়ি হাওড়া ডোমজুড়ে। ঘটনায় চলে আসি। ঘটনাটি আজ থেকে 13 বছর আগেকার ঘটনা। কিছু ব্যক্তিগত কারণে আমি জায়গাটা উল্লেখ করছি না। ঘটনাটি ঘটেছে আমার মামার বাড়ির পাশের পাড়ার এক ছেলের সঙ্গে। সেই ছেলেটার গুলি খেলার নেশা ছিল। ছেলেটা প্রতিদিনের মতন গুলি খেলত সব বন্ধুদের সঙ্গে। এক পর্যায়ে ছেলেটা প্রচুর গুলি জিতে নেয়। এবার যে ছেলেটা হেরে যায় সে কান্না করে ফেলে। যে ছেলেটি খেলাতে হেরে যায় তার নাম ছিল সমীর, আর যে গুলি খেলায় জিতে যায় তার নাম ছিল বগা। এবার সমীরের বাবা বগার কাছে গিয়ে বলল যে আমার ছেলের গুলিগুলো। তখন বগা বলল, না, আমি গুলিগুলো জিতেছি, আমি দেব না গুলিগুলো। এই বলতে বলতে সমীরের বাবার সাথে বগার প্রচুর ঝগড়া হয়। এক পর্যায়ে সমীরের বাবা বগার কানটা মুড়িয়ে জোরে একটা থাপ্পড় মারে। তখন বগা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সমীরের বাবা বগাকে সমীরদের গোয়াল ঘরে ঘুঁটে বা গোবরের বস্তা চাপা দিয়ে রেখে দেয়। তার ঠিক 2 ঘন্টা পরে বগা জল জল বলে আস্তে আস্তে জল চাইছে। বলে রাখি, বগার বয়স ছিল তখন 9 বছর, আর সমীরের বয়স ছিল মাত্র 8 বছর। সমীররা ছিল এক ভাই এক বোন। এবার ঘটনায় আসি। হয়তো বগা বলে ছেলেটাকে জল দিলে সে বেঁচেও যেতে পারত। জল না দেওয়ার কারণে এক পর্যায়ে ছেলেটার মৃত্যু হয়। তারপর রাত্রিবেলা সমীরের বাবা বগাকে ঘুঁটে বা গোবরের বস্তা দিয়ে সরিয়ে বগাকে কোলে করে নিয়ে বাঁশবাগানের দিকে নিয়ে চলে যায় এবং বাঁশবাগানের এক পুকুরের ধারে তাকে জলে ফেলে দিয়ে আসে। বগার বাড়ির লোক এবং পাড়ার লোক বগাকে প্রচুর খোঁজাখুঁজির পরেও পায় না। এক পর্যায়ে সকালবেলা বগাদের পাড়ার একটা লোক বাঁশবাগানে পটি করতে গিয়ে দেখতে পায় বগা পুকুরের মধ্যে পড়ে রয়েছে এবং
বগার গা হাত পা প্রচুর ফুলে গেছে। রীতিমতো থানায় খবর দিল পুলিশ। পুলিশ এসে বডিকে পোস্টমর্টেমে পাঠিয়ে দিল। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল যে বগা জলে ডুবে মারা যায়নি, ওকে কেউ দম বন্ধ করে মেরে ফেলে দিয়ে গেছে। তারপর বগাকে শ্মশানের এক জায়গায় কবর দিয়ে দেয়। ঘটনাটি এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু তার ঠিক 6 বা 7 দিন পর থেকে শুরু হলো অলৌকিক ঘটনা। গ্রামের অনেক লোক দেখেছে রাত্রিবেলা কোনো একটা বাচ্চা ছেলে বাঁশবাগান থেকে বেরিয়ে এসে সমীরদের গোয়াল ঘরে ঢুকে যায়, আবার ভোরবেলার আগে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসে। এই করতে করতে 2 ঘন্টা কেটে গেল। গ্রামের কিছু সাহসী লোক ঠিক করলো যে ছেলেটাকে দেখবে কি ছেলেটা। 6 থেকে 7 জন সাহসী লোক বাঁশবাগানের আগে একটা খামার জায়গা ছিল, সেইখানে সবাই বাঁশের ছোট ঘর করে শুয়ে পড়ল। কিন্তু সাহসী লোকগুলো সেই দিন সবাই জেগে আছে, আর সবার হাতে দড়ি বেঁধে দিয়েছে। যদি কেউ দেখতে পায় ছেলেটাকে, তাহলে যেন দড়ির টান দিলে লোকগুলো জেগে ওঠে। এবার প্রায় রাত বাজে 12:30। তখন খেয়াল করল বাঁশবাগানের পুকুর ধার থেকে ছেলেটি টুকটুক করে হেঁটে আসছে, আর মুখে বলছে, জল জল। একটা লোক দেখতে পেয়ে দড়ির টানটা আস্তে করে দিল। সবাই দেখতে পেল মশারি সরিয়ে যে ওটা কেউ নয়, ওটা বগা। তারপর সকাল হলো, গ্রামে ঘটনাটা জানল। তারপর সমীরের বাবাকে প্রচুর চাপ দিতে লাগলো পুলিশ, যেহেতু তার বাবার ওপর আগে থেকে সন্দেহ ছিল। এক পর্যায়ে সমীরের বাবা স্বীকার করল যে হ্যাঁ, আমিই বগাকে মেরে ফেলেছি। তখন সমীরের বাবা বলল যে আমি বগাকে মারতে চাইনি, সে আমাকে বাজে কথা বলছিল এবং আমার ছেলের সব গুলিগুলো নিয়েছিল, তাই ওকে একটা থাপ্পড় মারাতে ও অজ্ঞান হয়ে পড়ে যায়, আর আমি ভয়ে ভয়ে আমার গোয়াল ঘরের এক কোণাতে বগাকে রেখে দিই, গোবরের বস্তা চাপা দিয়ে। তারপর সমীরের বাবাকে পুলিশ থানায় নিয়ে চলে গেল। এখানেই ঘটনা শেষ নয়। তার দিন 3 পর সমীরের দিদির সাথে ঘটল এক ঘটনা। বলে রাখি, সমীরের দিদির বয়স ছিল 16 বছর। সমীরের দিদি মাঠ থেকে খেলে এসে হাত পায়ে জল দিচ্ছিল। এক পর্যায়ে বালতি থেকে জল নিয়ে মুখে দিয়ে যাওয়ার সময় সমীরের দিদির মাথা ধরে বা চুলের মুঠি ধরে বালতিতে মুখে দিতে যাওয়ার সময় সমীরের দিদির মাথা ধরে বা চুলের মুঠি ধরে বালতিতে মুখটা ঠুকে দেয়। প্রচুর রক্ত বের হয়। নিজের দিদিকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার বলল যে মেয়েটার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সমীরের মা প্রচুর কষ্ট পায়। তারপর সমীরের মা একদিন রাত্রিবেলা বাথরুম করতে উঠে দেখতে পায় গোয়াল ঘরের ওখান থেকে কোনো একটা বাচ্চা জল জল বলে ডাকছে। সমীরের মা গোয়াল ঘরের দিকে যেতে যাবে, তখন দেখল গোবরের বস্তাগুলো হুড়মুড় করে পড়ে গেল। সমীরের মা ভয় পেয়ে ঘরের দিকে যেতে যাবে, তখনই সমীরের মায়ের সামনে দিয়ে চলে গেল সেই বাচ্চা ছেলেটা, আর বলল, তুই দেখ তোদের বংশকে আমি কি করি। আমাকে তোরা জল দিসনি। তোর স্বামী যদি সেই দিন আমাকে জল দিত, তাহলে আমি আজকে বেঁচে যেতাম, কিন্তু সে আমাকে জল দেয়নি, আমাকে বাঁশবাগানের ওই পুকুরে ফেলে দিয়ে আসে। এই বলে বগা যেন কোথায় চলে যায়। তারপরে সমীরের মা অজ্ঞান হয়ে গেল। সকালবেলা জ্ঞান ফিরাতে সবাইকে সমস্ত ঘটনা বলল। সমীরের মায়ের সাথে ঘটনার ঠিক 7 দিনের মধ্যে সমীরের বাবা থানায় জেলের মধ্যেই মারা যায়। সমীর যেন দিনকে দিন রোগা কাঠের মতন হয়ে যেতে লাগল। তারপর সমীরের মা ঠিক করল যে তার আত্মার শান্তি কামনার জন্য তার শেষ কাজটা করা দরকার। পাড়ার সব লোক রাজি হয়ে ঠাকুর মশাইকে খবর দিল। ঠাকুর মশাই কাজও শেষ করে ফেলল। এখন বগার আত্মা শান্তি পেয়ে গেছে, আর পাড়ার লোক বগাকে আর দেখতে পায় না। এবং সমীরের দিদির বিয়ে হয়ে গিয়ে একটা 4 বছরের মেয়েও আছে। সমীরের ভালোই বয়স হয়েছে, তার কোনো আর বিপদ আপদ আসেনি। তো এই ছিল অমিতদা আমার মায়ের থেকে শোনা একটা ঘটনা। আশা করি ঘটনাটি তোমার খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ভৌতিক কথা চ্যানেলের সমস্ত সদস্যদের শোনার জন্য সুযোগ করে দিও। ভালো থেকো, আর অনেক ভালোবাসা নিও আমাদের প্রিয় অমিতদা। সত্যি কথা বলতে এই ঘটনাটা শুনে সেই লোকটার প্রতি আমার ঘেন্না হচ্ছে। একটা ম্যাচিওর লোক কি করে এরকম করতে পারে? সামান্য একটা কুলি বা কাঞ্চার জন্য একটা বাচ্চা ছেলেকে থাপ্পড় মারলো, তো মারলো মানে এমনভাবে মেরেছে যে সে মারাই গেল। আচ্ছা, এটা না হয় বুঝলাম যে থাপ্পড় মেরেছে রাগের বশে, সে তো তখন মারা যায়নি।
তাহলে তার চিকিৎসা নেওয়া দরকার। সে যখন জল চাইছে তাকে জল দেওয়া দরকার। সে সেটা না করে কি করলো, ভয়েতে পুকুরে গিয়ে ফেলে দিল। আরে ছেলেটা যদি বেঁচেও তো যেতে পারতো, সেভাবে ছেলেটাকে মেরে ফেললো। তা আমি মনে করছি সেই লোকটার সাথে পার্টিকুলারলি যা হয়েছে ঠিক হয়েছে। যদিও আমার এরকম বলাটা উচিত নয়, কিন্তু সত্যি আমার খুব ঘেন্না হচ্ছে। যাই হোক, আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না, তারা অবশ্যই এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই ধরে নাও, কেউ পার্সোনালি নিও না। আর একটা কথা, তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। এবার তোমরা যে ঘটনাটা শুনবে, সেই ঘটনাটা একটা রেল লাইনের ঘটনা। রেল লাইনের ঘটনা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু তার মধ্যে যদি রেটিং ওয়াইজ বলো না, তাহলে এই ঘটনাটা তোমরা 1 থেকে 10-এর মধ্যে রাখবে। তো আর কথা বাড়াবো না, এটা ঘটেছিল কালী পুজোর দিন রাতে, মানে ভূত চতুর্দশীর দিন রাতে। তো চলো এবার আমরা শুরু করে দিই সেই ঘটনা। সে ঘটনাটা পাঠিয়েছে সুনিতাদি। সুনিতাদি লিখছে, প্রিয় অমিতদা, তুমি কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো এবং আমাদের ভৌতিক কথার পরিবারও আশা করি ভালোই আছে। আমি দক্ষিণেশ্বর থেকে সুনিতা ঘোষ বলছি। আজ তোমাকে আমার বোনের 2 বান্ধবীর সাথে ঘটা একটা ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি। দিনটা ছিল কালী পুজোর আগে ভূত চতুর্দশীর দিন। দিনের বেলা ওরা ঠিক করলো যে আজ একটু রাত করে এলাকার মধ্যে ঘুরবে। ওদের নাম হচ্ছে রিয়া ও পর্ণা। যেমন ভাবা তেমন কাজ। ঠিক করলো রাত 11টার সময় তারা দুজন বেরিয়ে পড়বে। তবে ওদের উদ্দেশ্য কিন্তু ঠাকুর দেখা ছিল না, কারণ ওরা বাড়ির বড়দের থেকে ছোটবেলা থেকেই শুনে আসছে যে এই ভূত চতুর্দশীর দিন নাকি বিভিন্ন প্রকারের খারাপ আত্মারা ঘুরে বেড়ায়। সেটা দেখবার জন্যই ওরা বেরোয়। বাড়িতে বলে যায় যে আমরা পাড়ার মণ্ডপে আছি, একটু পরে চলে আসব। বলে রাখি দাদা, আমার বোনের বাড়ি ডানকুনি, ঘটনাটি ওখানকারই। তো পর্ণা আর রিয়া ঘুরতে ঘুরতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে যখন তারা রেল লাইনের কাছে পৌঁছায়, তখন লেভেল ক্রসিং পড়ে যায়। তৎক্ষণাৎ পর্ণার মোবাইলটা বেজে ওঠে। ও ফোন রিসিভ করে কথা বলতে বলতে তালে তালে একাই কখন লাইন পার হয়ে যায় ও বুঝতেও পারেনি। এরপর রিয়া যেই লাইনটা পার করতে যাবে, তখন দেখে খুব দ্রুত গতিতে একটা ট্রেন আসছে। সেটি দেখে রিয়া দাঁড়িয়ে যায় এবং পর্ণাকে আওয়াজ দিয়ে বলে, দাঁড়া রে, ট্রেনটা পাস হলে আমি আসছি। তুই কোথায় চলে যাচ্ছিস কথা বলতে বলতে? পর্ণা কিছুই শুনতে পায় না। ততক্ষণে ট্রেনটি পাস হয়ে যায়। তখন পার হতে গিয়ে রিয়া আবার দেখে পাশের লাইনে একটা মালগাড়ি ধীর গতিতে পাস হচ্ছে। তখন কিন্তু রাতের সময়। ওদের মনে খুব সাহস থাকলেও এখন এপারে যখন রিয়া একা পড়ে গেছে, তখন তার মনে একটু ভয় জেগেছে। সে আশেপাশে দেখে বুঝল যে এপাশেও একাই আছে। চারপাশের পরিবেশটা অন্ধকার, নিস্তব্ধ। দাদা জানোই তো, কালী পুজোর সময় হালকা শীত পড়ে যায়, কিন্তু তার যেন একটু বেশি শীত করছিল। তার নাকে কিসের যেন একটা অদ্ভুত গন্ধ আসছিল। সে এখন নিজেও বুঝতে পারছিল না যে ওটা কিসের গন্ধ। হঠাৎ করে রিয়া দেখল একটা মধ্যবয়স্ক লোক লাইন ধরে ফর্মাল জামা পরে এগিয়ে আসছে। তখন প্রায় রাত 12:30 হয়েছে। এত রাতে ওইভাবে লাইন ধরে এক ব্যক্তিকে দেখে রিয়া খুব ভয় পেয়ে যায়। সে এখন তার বন্ধু পর্ণাকে ডাকতে থাকে। পর্ণা শুনতে পায় আর বলে, হ্যাঁ, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্যই। রিয়ার মনে একটু সাহস আসে। এবার রিয়া তাকিয়ে দেখে ব্যক্তিটি সেখানে আর নেই। রিয়া তখন ভাবল, ব্যক্তিটি গেল কোথায়? যদি তাকে যেতে হয় তাহলে তো আমার পাশ দিয়েই যেতে হবে, আর যদিও বা গিয়ে থাকে, কখন গেল? তার কাছে যেন পরিবেশটা আরও ভয়ের মনে হচ্ছিল। এইবার মালগাড়িটা যখন শেষের দিকে, তখন রিয়া লক্ষ্য করল মালগাড়িটার পেছন থেকে সেই লোকটি বেরিয়ে আসছে। এবার লোকটির চেহারা একেবারে অন্যরকম। তার একটা হাত নেই, গলা যেন একটুর জন্য ধরের সঙ্গে লেগে রয়েছে, শিরা ধমনী সব বেরিয়ে এসেছে। এই দৃশ্য দেখে রিয়া হতবম্ব হয়ে যায় এবং কি করবে
বুঝতে না পেরে সে ছুটতে শুরু করে। ততক্ষণে মালগাড়ি চলে গেছে। ওপার থেকে পর্ণা কিছু না জেনেই রিয়ার পেছনে পেছনে দৌড়তে থাকে এবং জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে রে, ছুটছিস কেন এরকম করে? রাস্তায় তার পাড়ার একটা লোকের সাথে দেখা হয়। লোককে জিজ্ঞাসা করায় তারা লোকটিকে সব কথা খুলে বলে। তখন লোকটি তাদের যে কথাটা বলে তার সঙ্গে তাদের হাড় হিম হয়ে যায়। লোকটি বলে, আজ সকালে একটা মালগাড়ি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই একটি মধ্যবয়স্ক লোক পার হতে যায় এবং লোকটি লাইন না দেখে পা দিতেই একটা দ্রুত ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়, ফলে সে কাটা পড়ে। পরের দিন তাদের খুব জ্বর এসেছিল এই শুনে। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। অপেক্ষায় রইলাম। আমার এই 1 মাস আগেই একটা মেয়ে হয়েছে, তার জন্য আশীর্বাদ করো। আমার বড় মেয়ের নাম হ্যালো করে বলো, ওর নাম অনুষ্কা। আর ঘটনাটি আমার বোনের বলা, ওর নাম ঋতিকা। দাদা, ঘটনাটা কিন্তু একদম সত্যি, ভালো লাগলে শুনিও। হ্যালো অনুষ্কা, হ্যালো ঋতিকা। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। 3টি ঘটনাই আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শয়তান বাচ্চা, লিখেছে, দাদা কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? সেকেন্ড কমেন্ট করেছে মধুমিতা সিং, লিখেছে, হ্যালো দাদা ভাই কেমন আছো? অনেকদিন পর আসলাম কমেন্ট করতে, খুব ভালো হচ্ছে গল্পগুলো, থ্যাংক ইউ গো। থার্ড কমেন্ট করেছে বিদিশা ঘোষ, লিখেছে, অমিত আগলি ওয়েটিং করছি, দারুণভাবে ঘটনাটা, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, মিষ্টি পাখি, সাহেব সাধু খান, গৌতম বেরা, মনিকা ত্রিপুরা, পম্পা মহন্ত, SSRK অফিসিয়াল, শুক্লা রাজবংশী, অক্ষয় অধিকারী, সুতপা লাইফস্টাইল, মাধুরী, অভি, ইজমালি কমেডি, সুদীপ হালদার, লিখেছে, দাদা অসাধারণ লাগলো, জাস্ট অসাম, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে হৃদয়, শানো রয়, রোহিত রয়, বাদশাহ গেমিং, দীপ ব্লগস, দেবব্রত হালদার, সোমা দাস, লিখেছে, ভাই ঘটনা দুটো খুব রোমাঞ্চকর লাগলো, যত দিন যাচ্ছে তত দারুণ ঘটনা আসছে, শুনতে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে সোমা রয়, লালটু দলুই, সায়ন মণ্ডল, দীপশ্রী দাস, নবরূপা দত্ত, ইটস হাবিব, সুমিত ঘোষ, SK বশির, সুভাষ, নন্দিনী রয়, চুমকি ঘোষ, আকাশ ব্লগ, লিখেছে, দাদা আমি তোমার হোয়াটসঅ্যাপে একটা ঘটনা পাঠিয়েছি, তুমি এখনও ওটা শোনাওনি, তোমার ভালো লেগেছে কিনা জানিও। একদম একদম, হয়তো আমার মিস হয়ে গেছে, ওভারলুপ হয়ে গেছে, তুমি একবার মেসেজ করে দিও। তারপরে কমেন্ট করেছে রাকেশ মণ্ডল, পাপড়ি দোলা, অঞ্জলি মণ্ডল, শিপ্রা মল্লিক, লিখেছে, হাই অমিতদা কেমন আছো? আমি শিপ্রা, তোমাকে কদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম। হ্যাঁ মনে আছে গো, আমি তো শুনিয়েছি। তারপরে কমেন্ট করেছে আশিস কোলে, রঞ্জিত দাস, অঞ্জলি মণ্ডল, গণেশ মাঝি, অভি স্টুডিও, রাখি পাসমান, স্বপ্না দাস, স্বপন দাস, সুদীপ মান্না, লিখেছে, দাদা চলে এলাম, একটা কাচ্চা কালুয়ার ঘটনা দাও। হ্যাঁ ভাই, এখনও আসেনি, যদি আসে দেব। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ মধু, গীতা গোস্বামী, অঞ্জলি মণ্ডল, রাজদীপ মান্না, স্ট্যাটাস জোন, লিখেছে, অনেকদিন পর এলাম দাদা, আসলে আমার ঠাকুমার মারা যাওয়ার পর আর শুনতে পারিনি, ভয় লাগতো, তাই এখন এলাম ঘটনা শুনতে। তোমরা সবাই আমার ঠাকুমার আত্মার শান্তি কামনা করো। একদম গো। তারপরে কমেন্ট করেছে জয় সাধু খান, রাহুল জানা, দেবাশিস বাগচি, দেবরাজ ভট্টাচার্য, MD মন, প্রতনু ব্যানার্জি, সরস্বতী হালদার, শর্মিষ্ঠা ঘোষ, স্বপ্না বাজেল, টনি, লিখেছে, অমিতদা দারুণ স্টোরিটা, প্লিজ একবার আমার নামটা শাউট আউট পর্বতে বলো, আমার নাম সৈকত। হ্যালো সৈকত। তো এরকম আরও অসংখ্য প্রিয় বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, 10:45 আসার চেষ্টা করো। তোমরা কিন্তু এখন আর 10:45 ঠিকভাবে আসছো না, তো অবশ্যই তোমরা চলে এসো। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।